হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এপিসোডের শুরুতে ডে আর নাইট হাসপাতালে চলে আসে। ডে ওসনকে নিয়ে আসে আর নাইট ড্রিমকে নিয়ে আসে। ওরা দুজনেই প্রচুর ভেঙে পড়েছিল। দেখা যায় ওসন আর ড্রিমের অবস্থা খুবই খারাপ। তাদের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তখন আমরা 29শে ফেব্রুয়ারি 2016 এর ঘটনা দেখি, মানে আরো 4 বছর আগে চলে যাই, যেখানে ডে আর নাইট দুজনেই একই জায়গায় এসেছে। দুজনেরই আজ জন্মদিন, আর দুজনের পরিবারের সবাই মারা গেছে। ওরা নিজেদের পরিবারের সাথে দেখা করে। তখন নাইট চলে যায় ওর গার্লফ্রেন্ডের কাছে, ওর নাম জয়, আর বলে ধন্যবাদ আমার সাথে আসার জন্য। জয় বলে সমস্যা নেই, 4 বছর পর তোমার জন্মদিন এসেছে, চলো আজ আমরা সেলিব্রেট করব। নাইট বলে ঠিক আছে চলো। ওরা বাড়ির দিকে যেতে থাকে। এদিকে ডে তার পরিবারের সাথে দেখা করে ফিরে আসে। তখন কিছু বাচ্চারা ওকে ফুটবল খেলতে বলে। ডে রাজি হয় আর খেলতে শুরু করে। তখন একজন বলে, ডে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। ডে সেখানে গেলে দেখতে পায় ডে এর আন্টি এসেছে তার জন্য কেক নিয়ে। ডে অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? আন্টি বলে, আজ তোমার জন্মদিন, তুমি একা পালন করবে নাকি? আমি জানি আমি তোমাকে নিজের সাথে করে নিয়ে যেতে পারবো না, কিন্তু অন্তত দেখা তো করতেই পারি। দেখো তোমার জন্য আমি চেরি কেক নিয়ে এসেছি। সে মোমবাতি জ্বালায় আর তাড়াতাড়ি উইশ করতে বলে। ডে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে নাইট আর ওর গার্লফ্রেন্ড জয় নাইটের বাড়িতে আসে। জয় জিজ্ঞেস করে, তুমি কি একাই এই বাড়িতে থাকো? নাইট বলে, হ্যাঁ, আমার যখন 12 বছর ছিল তখন থেকেই থাকি। তুমি তো জানোই আমার পরিবারের সবাই মারা গেছে, তাই একজন হাউসকিপার এই বাড়িটা দেখে রাখে, আর একজন আঙ্কেল মাঝে মাঝে খোঁজ নিয়ে যেত, কিন্তু একদিন সেও মারা যায়, তাই এখন আর কেউ আসে না আমার খোঁজ নিতে। যা শুনে জয়ের অনেক খারাপ লাগে। ও নাইটের গালে হাত দিয়ে বলে, এমনটা আর ভেবো না, তোমার কাছে আমি আছি, তুমি একা নও। নাইট অনেক খুশি হয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি জয় নাইটকে সত্যি অনেক ভালোবাসে আর নাইটও জয়কে অনেক ভালোবাসে। তো যাই হোক, জয় নাইটের জন্য কেক নিয়ে আসে আর উইশ করতে বলে। নাইট চোখ বন্ধ করে উইশ করে, এরপর থেকে যেন সব জন্মদিন আমার এভাবেই কাটে, আর কেউ যেন মারা না যায়, আমি যেন সুখের দেখা পাই, আমার কাছে মানুষগুলো যেন আমার সাথেই থাকে। তখনই ও কেমন শব্দ শুনতে পায়। চোখ খুলে দেখে জয় মাটিতে পড়ে কাতরাচ্ছে। ওর হঠাৎ করে অ্যাটাক এসেছে। নাইট কেক ছুঁড়ে দিয়ে চিৎকার করতে থাকে, জয় জয় বলে ডাকতে থাকে, আর আর হাউসকিপারকে বলে অ্যাম্বুলেন্সে কল দিতে। কিন্তু ততক্ষণে জয় শান্ত হয়ে যায়, মানে ও মারা যায়। নাইট চিৎকার করে বলতে থাকে, এটা কি হচ্ছে, এটা কি করে হলো? জয় নড়ছে না কেন? মানে নাইট একদম ট্রমাটাইজ হয়ে গেছে। অন্যদিকে ডে মোমবাতি নেভায়। তখন আন্টি বলে, 4 বছর পর তোমার জন্মদিন এসেছে, কেকটা খেয়ে নাও। ডে খুশি হয়ে কেকটা খায়। তখন আন্টিকে তার হাজবেন্ড ফোন করে বলে, ওসন অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ ওসন এই আন্টির ছেলে। যা শুনে আন্টি বলে, ওসনের জ্বর এসেছে, তুমি কেকটা খেয়ে নাও, আমাকে যেতে হবে। ডে বলে, না, আজকে তুমি প্লিজ যেও না, জানোই তো আজকে তোমার বিপদ হতে পারে। ওসনকে তো হাসপাতালে নেওয়াই হয়েছে, ও সুস্থ হয়ে যাবে, আজ রাতটা তুমি এখানেই থেকে যাও। যা শুনে আন্টি বলে, সরি, কিন্তু আমাকে যেতেই হবে। তুমি কিছু মনে করো না, অন্য একদিন তোমার সাথে থাকবো, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সুস্থই থাকবো। এসব বলে আন্টি চলে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে। তখনই হঠাৎ একটি বাইক উল্টো ডাইরেকশন দিয়ে যেতে থাকে, কিন্তু এর থেকে আন্টি বেঁচে যায়। সে হাসপাতালে চলে আসে। তখন তার হাজবেন্ড বলে, তুমি নিজের ছেলেকে রেখে কোথায় গিয়েছিলে? আন্টি বলে, আমার ভাতিজার সাথে দেখা করতে। তারা লিফটে ওঠে। সে বলে, ওই অভিশপ্ত ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলে? আন্টি রেগে যায় যে ওর কি দোষ, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই লিফটে কিছু সমস্যা দেখা দেয়, আর সেটা তৎক্ষণাৎ ক্র্যাশ করে। সাথে সাথে আন্টি আর আঙ্কেল মারা যায়, যা দেখে আশেপাশে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। যাই হোক, এরপর জয়ের ফিউনারেলে নাইট আসে। ওর মন ভীষণ খারাপ ছিল। তখন ও জয়ের মায়ের কথা শুনতে পায়। সে বলছিল, আমার মেয়ে একদম ঠিক ছিল, ওর এমনটা হওয়ার কথাই না, কে জানতো ও এভাবে আমার আগেই চলে যাবে। এসব শুনে নাইটের মনে হতে থাকে এসব কিছু ওর জন্য হয়েছে। ও নিজেকে দোষারোপ করতে থাকে। অন্যদিকে ডে তার আঙ্কেল আন্টির ফিউনারেলে এসেছে, কিন্তু ওকে দেখে কেউ ওর কাছে আসছিল না, কারণ সবাই বলছে ডে একজন অপয়া।
ওর জন্য এই দুজন মারা গেছে। তাই একটি লোক এসে ডেকে সরে যেতে বলে, যেন অন্যরা প্রে করতে পারে। ডে সরে যায় আর বাইরে চলে আসে। তখন ও শুনতে পায় লোকেরা বলছে, অভিশপ্ত ছেলে, অপয়া ছেলে, তুমি কেন জন্ম নিয়েছিলে? তোমার জন্য এসব কিছু হয়েছে। অন্যদিকে নাইটও এসব শুনতে পাচ্ছিল, যে সবাই ওকে জন্মানোর জন্য গালাগালি করছিল। এসব কিছুর জন্য ডে এবং নাইট দুজনেই অতিষ্ঠ হয়ে যায়। পরদিন নাইট স্কুলে এসে রুফটপে দাঁড়িয়ে বলে, জয়, আমি তোমায় অনেক মিস করছি। ও ওপরে উঠতে থাকে, যা ড্রিম দেখে ফেলে। ড্রিম বুঝে যায় নাইট এখান থেকে লাফ দেবে, তাই বলে, মাথা ঠান্ডা করো, নিচে নেমে আসো। আমি জানি না কি হয়েছে, কিন্তু সব সমস্যারই সমাধান আছে। দরকার পড়লে আমি তোমার সমস্যার সমাধান করব, তাই নিচে নেমে আসো। আচ্ছা দাঁড়াও, একটু নড়বে না, আমি আসছি ওপরে। ড্রিম চলে যায় রুফটপে, কিন্তু নাইটকে দেখতে পায় না। তাই বলে, কিরে ভাই, লাফ দিল নাকি? কিন্তু না, নাইট লাফও দেয়নি। ড্রিম বুঝতে পারে না হঠাৎ ছেলেটা কই গেল। ও সেখান থেকে চলে আসছিল, তখন পেছন থেকে নাইট দেখে আর বলে, আমি কি লাফ দিতে গিয়েছিলাম নাকি? আমি তো শুধু দাঁড়িয়েছিলাম, বিরক্তিকর মেয়ে। অন্যদিকে ডে তার এতিমখানায় ফিরে আসলে সেখানে ওসনকে দেখতে পায়। তাই ডে বলে, তুমি এখানে কি করছো? তখন একটি মহিলা বলে, ডে, তুমি এসে গেছো। আসলে এই মহিলাকে ওসনের মা বলে গেছে, যদি তার কিছু হয়ে যায় তাহলে ওসনের দায়িত্ব নেবে ডে। এমনিতেও ডে এর কোনো বাড়ি নেই, তাই ও তাদের বাড়িতে থেকেই ওসনের দেখাশোনা করবে। যা শুনে ডে বলে, কিন্তু আমি কারোর সাথে থাকতে চাই না, আমি এখানেই থাকতে চাই, আমি এখান থেকে যাব না। ওসন বলে, আমিও এই ছেলের সাথে যাব না, এই ছেলেই তো আমার বাবা মাকে মেরেছে। যা শুনে ডে শকড হয়ে যায়। সেই মহিলা দুজনকেই বোঝায় যে তোমাদের আপন বলতে আর কেউ নেই। ডে এর একটা থাকার জায়গা নেই, আর ওসনের দেখাশোনা করার মতো কেউ নেই। ও তো নিজের খেয়াল নিজে রাখতে পারে না, কারণ ও তো সাধারণ বাচ্চা নয়, স্পেশাল চাইল্ড। তাছাড়া নিজের আন্টির জন্য তুমি এটুকু করতে পারবে না ডে? এতে ডে আর না বলতে পারে না, আর ওসনের গার্ডিয়ান হয়ে যায়। সেই মহিলা তাদের ওসনের বাড়িতে নিয়ে আসে আর ডে কে কিছু টাকা দিয়ে বলে, এটা ওসনের বাবা মায়ের ইন্স্যুরেন্সের টাকা, এগুলো দিয়ে মোটামুটি কিছুদিন চলে যাবে, কিন্তু এরপর থেকে তোমাকে কাজ করে উপার্জন করতে হবে। ডে বলে, ঠিক আছে। ওরা বাড়ি চলে আসে, কিন্তু তখন ওসন দরজার সামনে দাঁড়ায়, মানে ও ডে কে ভেতরে ঢুকতে দেবে না। ডে এতে বিরক্ত হয়ে যায় আর বলে, এসব বাদ দেবে, বাইরে অনেক গরম পড়ছে। কিন্তু ওসন শোনে না। তাই ডে ভালো করে বলে, ওসন ভাইয়া, প্লিজ আমাকে ভেতরে যেতে দাও, বাইরে অনেক গরম, তাই না? আমি কথা দিচ্ছি আমি তোমার জিনিস ধরবো না। যা শুনে ওসন রাজি হয় আর দরজার সামনে থেকে সরে যায়, এমনকি দরজাটা আনলকও করে দেয়। পরদিন ড্রিম স্কুলে এসে ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছিল না। তখন ও নাইটকে দেখতে পায়। ড্রিম চিনতে পারে না যে নাইটকেও আগেও দেখেছে, কিন্তু নাইট চিনতে পারে। ড্রিম বলে, আমরা তো একই ডিপার্টমেন্টে, তাহলে আমরা বন্ধু হতে পারি। কিন্তু নাইট ভাব দেখিয়ে একটা কথা না বলেই চলে যায়, যাতে ড্রিম হতবাক হয়ে যায়। এদিকে ডে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে দেখে পুরো ঘর এলোমেলো হয়ে আছে, যা প্রতিদিন গোছাতে গোছাতে ও অতিষ্ঠ হয়ে গেছে। ডে চিল্লাচিল্লি করছিল যে আমার জীবনে ঝামেলার অভাব ছিল নাকি, এখন আরো বেড়েছে। পুরোটা ঘর গুছিয়ে ডে ওসনকে খাবার দেয়, কিন্তু ওসন তা খায় না, যাতে ডে ভাবে খাইলে খা, না খাইলে না খা। এরপর ও যখন গোসল করতে যায় তখন ওসন বারবার লাইট অফ করে যায়, যাতে ডে অনেক বিরক্ত হয় আর বলে, এরকমটা আর করবে না। ওসন বলে, আমি করিনি, কিন্তু পরেই আবার লাইট অফ করে দেয়, যাতে ডে ভীষণ রেগে যায়। আরেকদিন কাজ থেকে ফিরে এসে দেখে ওসন ঘরে খেলনা ফেলছে। ডে ওকে হাতে নাতে ধরে ফেলে। পরদিন স্কুলে যাওয়ার সময় বলে, আজকে এত মজা হয়েছে খাবারটা, যা ওসন শুনতে পায়। তাই ডে চলে গেলেই খেতে চলে আসে। রাতে ডে যখন পড়ছিল তখন ওসন জোরে জোরে গ্রহদের নাম বলছিল। এতে ডে বলে, ভাইয়া একটু আস্তে পড়ো। ওসন ছবি আঁকছিল, তখন বলে, ডে তোমার মুখে কিছু লেগে আছে। এই বলে ডে এর মুখে রং লাগিয়ে দেয়, মানে আস্তে আস্তে ওসন ডে কে মেনে নিচ্ছিল। এদিকে ড্রিম নাইটকে উল্টোপাল্টা নাম নিয়ে ডাকে, কারণ নাইট ওর নাম ড্রিমকে বলেনি। ড্রিম একদিন নাইটকে পন্ড বলে ডাকে, পরদিন তিম বলে ডাকে, পরদিন ডা, পরদিন খামু, পরদিন মুডাং, পরদিন সোমচাই, পরদিন মার্ক, পরদিন সামান, এমন উল্টোপাল্টা নাম নিয়ে ওকে ডাকতে থাকে।
কিন্তু একদিন ড্রিম ওর পেছনে আসে না, যাতে নাইট ওকে মিস করে। পরদিন আবারও ড্রিম চলে আসে আর ওকে নাইট বলে ডাকে। নাইট থমকে যায়, যাতে ড্রিম বুঝতে পারে নাইটই ওর আসল নাম। ড্রিম বলে, রাতেই তো মানুষ স্বপ্ন দেখে। আরে বাহ, আমাদের নামও মিলে গেছে, এটাই তো ডেস্টিনি। নাইট মুচকি হেসে বলে, তুমি তো অনেক ডেলুলু। ড্রিম বলে, ঠিক আছে, রাতে সুইট একটা ড্রিম দেখো। ও বাই বাই বলে চলে আসছিল, যাতে একটুর জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এটা দেখেই নাইটের হাসি চলে যায়, ওর সেই অভিশাপের কথা মনে পড়ে যায়। অন্যদিকে ডে ওসনকে বলে, আমি স্কুলে গেলাম, রান্না করে রেখেছি, সেটা খেয়ে নিও, আর কোথাও যেও না, বরাবর যেমন থাকো তেমনই থেকো। যাতে ওসন বলে, বরাবর তো আমি আমার মায়ের সাথে থাকতাম, তোমার জন্য আমার বাবা মা মরে গেছে। ডে শকড হয়ে যায় আর বলে, আমি ওসব চাইনি। তখন ওসন বলে, আমিও মরে যাব। এতে ডে কিছু বলতে পারে না, ও চলে যায়। একদিন ডে কাজ থেকে ফিরে এসে দেখে ওসন অনেক ভয় পেয়ে আছে। আসলে ওজন তারাদের শব্দ পাচ্ছিল, যাতে ডে ওর কাছে আসে আর গ্রহদের নাম বলতে থাকে। এতে ওসনও গ্রহদের নাম বলে, তাই আস্তে আস্তে সব তারাদের শব্দ চলে যায়। এদিকে ড্রিম ক্লাসের মধ্যে বলছিল কেন ও ডাক্তার হতে চায়। তখন স্যার বলে, ওই ছেলেটাও ডাক্তার হতে চায়, ও তো আমার থেকে প্রাইভেট ক্লাসও করে। নাইট, তুমি কেন ডাক্তার হতে চাও? নাইট বলে, আমি মানুষের জীবন বাঁচাতে চাই, যেন ওরা অপ্রয়োজনে মারা না যায়। এটি শুনে ড্রিম নাইটকে জিজ্ঞেস করে, অপ্রয়োজনে মারা যায় মানে? তুমি কি এই উত্তর কুল হওয়ার জন্য বলেছ? নাইট এতে রেগে যায়। তখন ড্রিম বলে, আমি তো মজা করছি। নাইট বলে, মৃত্যু কি তোমার কাছে মজা? ও চলে যায়, যাতে ড্রিম হতবাক হয়ে যায়। ও এই কথা তার বান্ধবীদের বলে যে আমি তো শুধু মজা করেছি। তখন ওর বান্ধবীরা বলে, আরে ওর পরিবারের সবাই মারা গেছে, তাই ও রেগে গেছে। এটা শুনে ড্রিম নাইটের কাছে ক্ষমা চায়, যে আমি তো জানতাম না তোমার পরিবারের এই অবস্থা, আমি কিন্তু তোমায় কষ্ট দিতে চাইনি। নাইট বলে, আমি এজন্য রাগ করিনি, কাল দেখা হবে। অন্যদিকে ডে তার কাছ থেকে ফিরছিল, তখন অনেকগুলো জুস কিনে নেয়। দোকানদার বলে, এতগুলো দিয়ে কি হবে? ডে বলে, আমার কাজিন পছন্দ করে। যাতে সে বলে, ও ওই পাগল ছেলেটা। ডে সেখান থেকে একটি স্টিকার বের করে বলে, বলুন তো এটা কোন গ্রহ? সে বলে, আমি কি জানি। ডে বলে, আমার কাজিন আপনার থেকে বুদ্ধিমান, ও বলতে পারবে এটা কোন গ্রহ। ইডিয়ট কোথাকার। বেচারা লোক হতবাক হয়ে যায়। যাই হোক, ডে বাড়িতে চলে আসে। তখন ওসন এক গ্লাস পানি নিয়ে আসে আর বলে, মা বলতো কাজের পরে ঠান্ডা পানি খেতে হয়। ডে খুশি হয় আর পানি খায়, আর সেই জুসগুলো দিয়ে বলে এগুলোর মধ্যে প্ল্যানেট আছে। তখন ওসন একটি তারার স্টিকার ডে এর গায়ে লাগিয়ে বলে, আজ তুমি আমার তারা। ডে অনেক খুশি হয়ে যায়। 1 বছর কেটে যায়। আজ নাইট আর ড্রিমের এন্ট্রান্স এক্সাম। ড্রিম বলে, আমরা যদি এক স্কুলে যেতে পারি তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হবে। নাইট বলে, না, কিন্তু আমরা একে অপরের সাথে দেখা করতে পারি। ড্রিম অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ডেও এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছিল, তাই ও ওসনকে সেখানেই নিয়ে আসে আর বলে এখানেই বসে থাকতে, ও পরীক্ষা দিতে যাবে। ওসন বলে, ঠিক আছে যাও, তুমি পারবে, আমি তোমার উপর গর্বিত। এসব শুনে ডে এর অনেক ভালো লাগে যে ওর কাছে ওর বড় ভাই আছে। কিন্তু আজ ওসনের এই অবস্থা। ডে অনেক ভেঙে পড়েছে, ও নাইটের উপরে অনেক রেগে আছে, কারণ নাইটই তো অ্যাক্সিডেন্টটা করেছে, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ ওসনই ওই গাড়ির সামনে চলে গিয়েছিল। তখন একজন লোক তাদের ফর্ম দেয় ফিল করার জন্য। নাইট উঠে চলে আসে, কারণ ও ডে এর উপরে রেগে আছে। তখনই একটি ডাক্তার এসে নাইটকে বলে, পেশেন্টের বাবা মা কোথায়? নাইট বলে, তারা শহরের বাইরে থাকে। ডাক্তার বলে, তাহলে তাদের খবর দিন, কারণ পেশেন্টের অবস্থা অনেক খারাপ। ডে কে ডাক্তার বলে, পেশেন্টের বাবা মা কোথায়? ডে বলে, ওসন আমার বড় ভাই, আমি ওর ফ্যামিলি, আর কেউ নেই। ডাক্তার বলে, তাহলে আপনি বাড়ি গিয়ে রেস্ট নিন, আজ রাতে পেশেন্টকে আইসিইউতে রাখতে হবে, 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। যা শুনে ডে একদম শকড হয়ে যায়। ওরা দুজনেই দু জায়গায় বসে কান্না করতে থাকে। কেউই আজ রাতে বাড়ি যায় না। পরদিন সকালে ডে কফি আনে আর নাইটকে দেয়, কিন্তু নাইট তা নেয় না। তখন ডে বলে, আমার ভাই অটিস্টিক, বাড়িতে কিছু সমস্যা হয়েছিল, তাই ও দৌড়ে চলে যাচ্ছিল, আমার দোষ, আমি ওকে আটকাতে পারিনি। কিন্তু তবুও নাইট কফি নেয় না।
তাই ডে সেটা রেখে চলে যায়। তখন সেই লোক ফর্ম কালেক্ট করতে আসে। নাইটের এনআইডি আর ডের এনআইডিতে একই জন্ম তারিখ আর সাল দেখে সে বলে, আপনারা একই দিন জন্ম নিয়েছিলেন, 29শে ফেব্রুয়ারি। এটা শুনেই নাইট আর ডে চমকে যায়। তারা একে অপরের দিকে তাকায়, কারণ এই অভিশপ্ত দিনে তারা দুজনেই জন্ম নিয়েছে, এটা তারা দুজনেই জেনে গেছে। আর এখানে লিভ ডে সিরিজের এপিসোড 2 শেষ হয়। তোমাদের এই সিরিজটি কেমন লাগছে তো অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।